Dear viewers, Assalamu alaikum. Welcome to my channel Easy English with Sarwar. আজ তোমাদের সামনে হাজির হয়েছি ইংলিশ গ্রামারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক ভয়েস নিয়ে। কারণ আমাদের বিভিন্ন একাডেমিক পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম ও বিভিন্ন জব পরীক্ষাতেও কিন্তু ভয়েস থেকে প্রশ্ন আসে। সো আই থিঙ্ক দিস টপিক ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর অল লেভেল অফ দ্য স্টুডেন্ট। ডিয়ার ভিউয়ার্স, যেহেতু ভয়েসের আলোচনাটা একটি দীর্ঘ আলোচনা, তাই দু একটি ক্লাসে এটা আসলে যদি সম্পূর্ণ করা যায় তাহলে ভিডিওটি অনেক লম্বা হবে। তাই আমি চেষ্টা করব আমার বেশ কয়েকটি লেকচারের মাধ্যমে ভয়েসের আলোচনাটি সম্পূর্ণ করতে। আজকের লেকচার 1-এ আমরা যা যা শিখবো একটু দেখে নেই। আজকে আমরা শিখব ভয়েস কি, ভয়েসের প্রকারভেদ ও এদের গঠন, ইম্পর্টেন্স অফ ভয়েস বা কেন আসলে ভয়েস প্রয়োজন, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম এবং নাউন ও প্রোনাউনের অবজেক্টিভ রূপসমূহ। তাহলে শুরুতেই আসা যাক যে ভয়েস কি। আমরা যদি বলি ভয়েস কি, ভয়েস কি আসলে ভয়েসের বাংলা হচ্ছে বাচ্য। তাহলে ভয়েসের বাংলা হচ্ছে বাচ্য, ভয়েসের বাংলা হচ্ছে বাচ্য। যে বলা যায় বাচ্য কি, আসলে বাচ্য হচ্ছে ভার্বের প্রকাশভঙ্গি রীতি। ভার্বের প্রকাশভঙ্গি রীতি যেটা বলে দেয় যে সাবজেক্ট নিজে কাজ করে না সাবজেক্টের উপর এসে কাজটি এসে পড়ে, অথবা অন্যভাবে বলা যায় যে কি সাবজেক্টকে প্রাধান্য দেওয়া হয় নাকি অবজেক্টকে প্রাধান্য দেওয়া হয়। আচ্ছা, বিষয়টি পরিষ্কার করা যায়। যদি আমরা বলি উই প্লে ক্রিকেট, উই প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলি, এটাকে এভাবে কিন্তু লেখা যায় যে ক্রিকেট ইজ প্লেড বাই আস, অর্থাৎ আমাদের দ্বারা ক্রিকেট খেলা হয়। এটা লক্ষ্য করি, প্লে খেলি, ইজ প্লেড খেলা হয়। অর্থাৎ প্রথম বাক্যে আমরা দেখতে পাচ্ছি যে উই প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলি, এখানে কিন্তু সাবজেক্টকে প্রাধান্য দেওয়া আছে। আর পক্ষান্তরে পরেরটা যেন দেখি ক্রিকেট ইজ প্লেড বাই আস, অবজেক্টকে প্রাধান্য দেওয়া হচ্ছে। অর্থাৎ ভার্বের যে প্রকাশভঙ্গি রীতি, অর্থাৎ খেলি এবং খেলা হয়, আমরা খেলি, ক্রিকেট আমাদের দ্বারা খেলা হয়, এই প্রকাশভঙ্গির এই রীতিকেই আমরা ভয়েস বলবো। আমি আবার রিপিট করি, আসলে ভয়েসের বাংলা তো বাচ্য, আর বাচ্য কি যদি বলি বা ভয়েস কি বলে, যে ভার্বের প্রকাশভঙ্গি রীতিকে বাচ্য বলে, বা ভয়েস ভার্বের প্রকাশভঙ্গি রীতি যে প্রকাশভঙ্গি বলে দেয় সাবজেক্ট নিজে কাজ করে যে সাবজেক্টের উপরে এসে কাজটি করে। আচ্ছা, এবার আসা যাক যে ভয়েস কত প্রকার। আমরা উদাহরণ থেকে বুঝতে পারলাম যে ভয়েস দুই প্রকার, এক হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কি, যদি প্রথম উদাহরণটা লক্ষ্য করি, আমরা বলছিলাম উই প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলি। লক্ষ্য করি আমরা ক্রিকেট খেলি, এখানে কিন্তু যে সাবজেক্টকে প্রাধান্য দেওয়া হচ্ছে এবং সাবজেক্টের দ্বারা ওই যে সে কিন্তু খেলতে পারে, অর্থাৎ সাবজেক্ট সক্রিয় আছে। তাহলে বলতে পারি যে সেন্টেন্সে সাবজেক্ট সক্রিয় থাকে তাকেই বলবো আমরা অ্যাক্টিভ ভয়েস। আর যদি বলা যায়, যদি বলা হয় ক্রিকেট ইজ প্লেড বাই আস, ক্রিকেট ইজ প্লেড বাই আস, তাহলে বিষয়টি কি দাঁড়ালো যে ক্রিকেট আমাদের দ্বারা খেলা হয়। এখানে লক্ষ্য করো, এখানে কিন্তু সামনে আছে কিন্তু ক্রিকেট, ক্রিকেট তো সাবজেক্ট না, ইজ অবজেক্ট, এখানে কিন্তু অবজেক্টকে প্রাধান্য দেওয়া হলো। অর্থাৎ আমরা বলতে পারি যে বা কে যে বলতে পারি যে ভয়েস দুই প্রকার, হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কি, যে ভয়েসে সাবজেক্টকে প্রাধান্য দেওয়া হয় সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর যে ভয়েসে অবজেক্টকে প্রাধান্য দেওয়া সেটাকে বলা হয় প্যাসিভ ভয়েস। বিষয়টি অন্যভাবে বলা যায় যে আমরা যদি বলি, দেখা যাক যে ভার্বের সাথে যদি আমরা সাবজেক্টকে কম্পেয়ার করি, উই তো খেলতে পারি, তাই না, আমরা তো খেলতে পারি, তা আমরা কাজটা করতে সক্ষম, সুতরাং অ্যাক্টিভ। পক্ষান্তরে আমরা যদি বলি ক্রিকেট প্লে, ক্রিকেট কি খেলতে পারে না, ক্রিকেট খেলতে পারে না, সুতরাং এটা অবজেক্টকে প্রাধান্য দেওয়া হচ্ছে, এটা হচ্ছে প্যাসিভ। আশা করি অ্যাক্টিভ প্যাসিভ আমরা বুঝতে পারছি। আচ্ছা, এবারে আমরা আসি আসলে ভয়েস শিখে কি করব। শুধু কি আমাদের এটা একাডেমিক পরীক্ষা বা বিভিন্ন জব পরীক্ষা আসবে তাছাড়া কোনো কাজ নেই? না, ভয়েসের গুরুত্ব কিন্তু অনেক। আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু ভয়েসের এতটা গুরুত্বপূর্ণ আমরা কিন্তু অনেকে বুঝি না। আশা করি আমরা বুঝতে পারবো। ভয়েস কি শুধুই একাডেমিক বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আমরা যেটা দেখি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করো, এর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নয়। আমাদের দৈনন্দিন জীবনে ভয়েসের গুরুত্ব অপরিসীম। এক কথা বলতে পারি, যদি আমরা ভয়েস না জানি
তাহলে কিন্তু পুরো সেন্টেন্সের মিনিংও কিন্তু ভিন্ন হতে পারে, বা আমরা ভিন্নভাবে কিন্তু এটা বুঝতে পারি, যেটা আসলে পুরো সেন্টেন্সের অর্থটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কয়েকটি উদাহরণের মাধ্যমে আমরা একটু পরিষ্কার করি। দেখো, গতকাল একটি মারাত্মক দুর্ঘটনা ঘটেছিল যদি বলি, তাহলে আমাকে প্রথমে বুঝতে হবে যে সেন্টেন্সটা আসলে অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। যদি অ্যাক্টিভে থাকে, তার জন্য আমাকে যে টেন্সের যে গঠনগুলো আছে অবশ্যই এটা অ্যাপ্লাই করবো, আর যদি না থাকে অবশ্যই প্যাসিভের গঠন তোমাকে কিন্তু অনুসরণ করতে হবে। তারপর যদি বলা যায় যে দালানটি 1997 সালে নির্মাণ করা হয়েছিল, অ্যাক্টিভ না প্যাসিভ এটা তোমাকে বুঝতে হবে। কোনো সেন্টেন্সকে যখনই আমরা এটাও বুঝতে হবে, সারা বিশ্বে ইংরেজিতে কথা বলা হয়, অনুরূপভাবে তাকে শাস্তি দেওয়া হয়েছিল। যদি এগুলো আমরা যদি অ্যাক্টিভ প্যাসিভ মোড না জানি, কতটুকু সমস্যা হতে পারে দেখো। আমরা যখন রাইট ফ্রম দ্য ভার্ব করবো, আমরা যেমন প্রথমটা আসে, গতকালকে একটি মারাত্মক দুর্ঘটনা ঘটেছিল। আসলে দুর্ঘটনা কে ঘটাইছিল এবং তাকে উল্লেখ আছে? তা কিন্তু উল্লেখ নাই। কে করাইছে সে কিন্তু উল্লেখ নাই। আবার যেহেতু আমরা পাস্ট, যদি স্টার্টে উল্লেখ থাকার কারণে আমরা কিন্তু এখানে পাস্ট ফর্ম করে দিতে পারি, যে দ্য টেরিবল অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড ইয়েস্টারডে। হ্যাঁ, মনে হচ্ছে না হয়ে গেছে, আসলে তা হয়নি, কারণ এ টেরিবল অ্যাক্সিডেন্ট একা হয়নি, অবশ্যই বিভার্ব হবে। এ টেরিবল অ্যাক্সিডেন্ট ওয়াজ হ্যাপেন ইয়েস্টারডে। আবার যদি বলা যায় যে দালানটি 1997 সালে নির্মাণ করা হয়েছিল, তাহলে 97 সাল এখানে আমরা লিখলাম যে দ্য বিল্ডিং বিল্ট ইন 1997, এটাও কিন্তু হবে না, হবে দ্য বিল্ডিং ওয়াজ বিল্ট ইন 1997। আবার যদি বলা যায় সারা বিশ্বে ইংরেজি কথা বলা হয়, যেহেতু ইংলিশটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা ভার্বের সাথে এস দিয়ে যোগ হওয়ার কথা ছিল, তাই না? তাই তো হয়, কিন্তু এটাও কিন্তু হবে না, কারণ এটা প্যাসিভের গঠন। কারণ ইংলিশে কথা বলে না, ইংরেজি কথা না, আমরা কথা বলি, মানুষ কথা বলে, সুতরাং এটা প্যাসিভ মোডে হবে। আবার লাস্ট উদাহরণটা দেখি, তাকে শাস্তি দেওয়া হয়েছিল। আসলে তাকে, হিকে শাস্তি দেওয়া হয়েছিল, কিন্তু আমরা যদি এমন দেখি যে হ্যাজ এর পরে ভার্ব আছে, ভার্বের সাথে এস বাই মানে পাস্ট পার্টিসিপল হবে, তাহলে ইডি যোগ করলে হি হ্যাজ পানিশড, তাহলে কতটুকু অর্থ বিকৃতি ঘটে। তাকে শাস্তি দেওয়া হয়েছিল, সে অন্যায় করেছে, তাকে শাস্তি দেওয়া হয়েছিল, কিন্তু এখানে কি হচ্ছে, হি হ্যাজ পানি যদি লিখি, সেই শাস্তি দিচ্ছে অন্যকে, তাহলে অর্থটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এই যে বিষয়টা আমাদেরকে বোঝার দরকার, যে আসলে অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে, এটা কিন্তু জানা অনেক গুরুত্বপূর্ণ। যে আমরা কিছুক্ষণ পরে আমাদের এই পরবর্তী মানে যে একটু আমরা বলছিলাম যে অ্যাক্টিভ প্যাসিভ চেনার উপায় কি, সেটা কিন্তু আমাদের বুঝতে হবে, এবং সেই সাথে অ্যাক্টিভ প্যাসিভের গঠন সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। আচ্ছা, তার আগে আমরা একটু অ্যাডভান্সই করি, যদিও আমরা গঠন হয়তো অনেকে জানি না বা শিখাইনি, আমরা চেষ্টা করি গঠনটা আমরা পরবর্তীতে আমাদের ক্লিয়ার হবে। যে গতকালকে একটি মারাত্মক দুর্ঘটনা ঘটেছিল, আসলে হবে a terrible accident happened in past participle of was happened yesterday। দালানটি 1997 সালে নির্মাণ করা হয়েছিল, এটাও তাই, দালানটা একা তৈরি হবে না, তাই না? তাহলে কি was built in 1997। সারা বিশ্বে ইংরেজি কথা বলা হয়, তাহলে ইংলিশ is spoken English is spoken all over the world। তাকে শাস্তি দেওয়া হয়েছিল, he has been punished, not has punished, he has been punished। হ্যাঁ, তাহলে প্যাসিভ বিশেষত্ব কি আমরা লক্ষ্য করি, প্যাসিভ বিশেষত্ব হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখছি was, এখানে is, এখানে been, অর্থাৎ বি ভার্বের পরে আমরা কি দেখছি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটাও কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটাও কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা একটা বুঝতে পারলাম যে প্যাসিভ ভয়েসের যে গঠনটা, সেটা অবশ্যই বি ভার্বের পরে আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু থাকতে হবে। তার আগে আরেকটু আসা যাক, আসলে অ্যাক্টিভ না প্যাসিভ সেন্টেন্সটা, এটাই যদি না বোঝায় তাহলে আমরা কিভাবে চলবে। আসলে আমরা একটা সাবজেক্টের সাথে একটু ভার্বের কম্পেয়ার করি। আচ্ছা, টেরিবল অ্যাক্সিডেন্ট, এটা কোনো ব্যক্তি বা কোনো কাজ করতে পারে, কোনো কিছু ঘটাতে পারে, যেহেতু ঘটাতে পারে বুঝতে হবে এখানে যাই থাক না আমাকে প্যাসিভ মোডে করতে হবে। তারপর এই বিল্ডিং এর হাত পা আছে, বিল্ডিং কি নিজে তৈরি করবে? তাও কিন্তু না, সুতরাং এটা কোনো প্যাসিভই করতে হবে। ইংলিশ কথা বলতে পারে, না, সুতরাং কিন্তু প্যাসিভ করতে হবে। আবার তাকে শাস্তি দেওয়া হয়েছিল, শাস্তি কি আসলে সে তো শাস্তি কাউকে দেয়নি, তাকে শাস্তি দিয়ে কে দিচ্ছে? সামওয়ান, আপনাকে তো শাস্তি দিচ্ছে, এখানে কিন্তু এটা কিন্তু প্যাসিভে হবে। অর্থাৎ অ্যাক্টিভ প্যাসিভের মুড বুঝতে হবে। আমি আশা করি যদি তোমরা এই অ্যাক্টিভ প্যাসিভের যদি সেন্টেন্সের মুড দিয়ে বুঝতে পারো যে অ্যাক্টিভ কি প্যাসিভ, তাহলে আমরা আমাদের যে বিভিন্ন যে
আমাদের যে কনভেনশন আছে বা বিভিন্ন সেন্টেন্সের অর্থ বুঝতে আমাদের সহায়তা করবে এটা, এবং সেই সাথে আমাদের যে রাইট ফ্রম দ্য ভার্বের যে ভুলগুলো হয়ে থাকে সেটা কিন্তু আর ভুল হবে না। তো ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা চলে যাই আমাদের পরবর্তী অংশে, যেটা লাস্ট পোর্শন ছিল আমাদের, যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়মাবলী। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা শিখবো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম কি। সব আমরা দেখে নিই। আমরা যখন অ্যাক্টিভ প্যাসিভ করার নিয়মাবলীর পরে দেখি, আমরা উদাহরণটা আগে দেখি। আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, আগে সেন্টেন্সের মধ্যে আমরা দেখব সাবজেক্ট কোনটা, ভার্ব এবং অবজেক্ট। অর্থাৎ তিনটা জিনিস তোমাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে তিনটা জিনিস জানতে হবে। সেন্টেন্সের সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা এবং অবজেক্ট কোনটা। তো আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি এই উদাহরণটা দেখি, এখানে বলছে দে ডু দ্য ওয়ার্ক, তারা কাজটি করে। এখানে সাবজেক্ট কোনটা, অবশ্যই সাবজেক্ট হচ্ছে দে, আর ভার্ব ডু, আর অবজেক্ট দ্য ওয়ার্ক। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট অবশ্যই ইউ হ্যাভ টু আইডেন্টিফাই ফার্স্ট, যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এবার আসি, এবার বলছে যে অবজেক্টই সাবজেক্ট হবে। তাহলে যেহেতু দে ডু দ্য ওয়ার্ক আমরা এখানে পেয়েছি, অবজেক্টটা কি, দ্য ওয়ার্ক। এ পাশে লিখি দ্য ওয়ার্ক, তাহলে অবজেক্টটা সাবজেক্ট হবে, সাবজেক্ট প্রথমে বসবে, তাহলে দ্য ওয়ার্ক। তাহলে কি বলতেছে, নাম্বার টেন্স ও পার্সনকে সাহায্যকারী ভার্ব, বা আমি সংক্ষেপে বলি বি ভার্ব বলবে। বি ভার্ব তো জানা আছে অবশ্যই। বি ভার্ব হচ্ছে কোনগুলো, বি ভার্ব হচ্ছে am, is, are, was, were, being হিসেবে একটা ভার্ব, be, being and been। হ্যাঁ, নাম্বার টেন্স ও পার্সন অনুযায়ী আমাদের এই বি ভার্ব বসাতে হবে বা সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো এটা করতে গেলে অবশ্যই আমাকে টেন্স জানতে হবে, আমাকে নাম্বার জানতে হবে এবং পার্সন জানতে হবে। যদি টেন্স না জানা যায় তাহলে কিন্তু এটা খুবই ডিফিকাল্ট, এটা কিন্তু হবে না। তাহলে অবশ্যই আমাদের টেন্স জেনে আসতে হবে। হ্যাঁ, তাহলে এখানে দে ডু দ্য ওয়ার্ক, সাবজেক্টের পরে মূল ভার্ব, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে কি হয়, অ্যাম ইজ আর হয়। আপাতত আমরা লিখি, এবং এটা আমরা ইনশাআল্লাহ পরবর্তী লেকচারে আমরা হচ্ছে বিভিন্ন সাহায্যকারী ভার্বের ব্যবহারটা তোমাদেরকে দেখিয়ে দেবো, তখন এটা অনেক ইজি হয়ে যাবে। তাহলে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাম ইজ আর বসে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাম ইজ আর, এটা আপাতত একটা মুখস্থ করে পরে শিখিয়ে দেবো। তাহলে দ্য ওয়ার্ক ইজ, দ্য ওয়ার্ক ইজ। তারপর কি বলছে 3 নাম্বার, যে মূল ভার্ব পাস্ট পার্টিসিপল। এখানে ভার্ব কোনটা ছিল, ডু, ডুর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান, ডু ডিড ডান। তাহলে আমরা কি বলবো এখানে, ডান, ডান। 4 নাম্বার কি বলছে, 3 নাম্বার 4 নাম্বার বলতেছে সাধারণত বাই বসে, সাধারণত বাই বসাবো। বাই ছাড়াও যে অ্যাট, ফর, উইথ, টু কোথায় কোথায় বসে এটা পরবর্তীতে আলোচনা করব। সাধারণত বাই বসালাম, বাই। এবার আসি, বলতেছে সাবজেক্টের অবজেক্ট রূপ বসে। তাহলে এখানে সাবজেক্টের অবজেক্ট রূপ, এখানে দের অবজেক্ট রূপ, এই অবজেক্ট রূপগুলো কিন্তু আমাদের অবশ্যই আমাদের শিখতে হবে। এবার আমরা দেখিয়ে দেবো একটু পরে। আমরা মনে রাখি যে দের অবজেক্ট হচ্ছে দেম, দের অবজেক্ট দেম। হ্যাঁ, আমাদের কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা হয়ে গেছে। আমরা এটা মিলিয়ে নিই যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম হচ্ছে, প্রথমে যে সেন্টেন্সটা থাকবে, যে অ্যাক্টিভ হয় যেটা যে সেন্টেন্সে থাকবে, সেই সেন্টেন্সের সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট আমরা আগে আইডেন্টিফাই করব। যেখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট হচ্ছে দে, ভার্ব হচ্ছে ডু, অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক। পেয়ে গেছি। তাহলে আমরা সব অ্যাক্টিভ ভার্বের যে অবজেক্টটা আছে প্যাসিভ ভার্বের শুরুতে বসবে বা সাবজেক্ট হবে। এখানে সাবজেক্ট হয়েছে, এর বলতেছে কিন্তু অ্যাক্টিভ ভার্ব সাবজেক্ট, অবজেক্টের সাবজেক্ট হয়েছে। তারপর নাম্বার টেন্স ও পার্সন সাহায্যকারী ভার্ব, আমি কিন্তু সাহায্যকারী ভার্ব বলতে বলছি বি ভার্ব, সাধারণত বি ভার্ব। এটা বি ভার্ব, এটা বি ভার্ব কেন বি ভার্ব পরবর্তী আসবে। বি ভার্ব যে কোনো বি ভার্ব, অর্থাৎ আমি যা ওয়াজ এর মধ্যে যে কোনো একটা বসবে, সেটা কোন টেন্সে কি বসে এটা আমরা পরবর্তীতে শিখবো। তাহলে বি ভার্ব, সাহায্যকারী ভার্ব মানে বি ভার্ব। তারপরে আমরা মূল ভাবে পাস্ট পার্টিসিপল, আর মূল ভাবে পাস্ট পার্টিসিপল, মূল ভার্ব যেটা ডুর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান, ডান। তারপর সাধারণত বাই, আমরা বাই বসাইছি, এবং তারপরে হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ গ্রুপ, অর্থাৎ দে থাকলে দেম, তাই না, দে থাকলে দেম, এখানে দে আছে আমরা দেম ব্যবহার করলাম। হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স, তাহলে পরবর্তীতে আরেকটা আমরা উদাহরণ দেখতে পাচ্ছি, এটা আমরা করে ফেলি। আবার দেখি সাবজেক্ট একটা ভার্ব দুটো আছে এখানে, সাহায্যকারী ভার্ব আর মূল ভাবে পাস্ট পার্টিসিপল, টোটালটাই তো ভার্ব, এবং হচ্ছে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট, ভার্ব আর হচ্ছে অবজেক্ট আমরা পেয়ে গেছি। তো এটা দ্বারা আমরা যেটা এম প্লেইং, এটা কোন টেন্স,
এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে কিন্তু সাহায্যকারী ভার্ব ব্যবহৃত হয়, অবশ্যই এটা পরে শিখবো বলছি। আর মনে রাখি ইজ বিং বসে, এটা মনে রাখি আমরা এখন জাস্ট মনে রাখি, পরে আমরা কাজ করবো। এবার এই পাশে লিখি অবজেক্ট কোনটা, ক্রিকেট অবজেক্ট, সাবজেক্ট করবো অবজেক্টটা, সাবজেক্ট হবে ক্রিকেট। তারপর কি বলতেছে সাহায্যকারী ভার্ব বা বি ভার্ব, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে ইজ বিং, আর বিং, ওয়ার বিং, সেটা পরে আমরা করব, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস এখানে ইজ বিং। তাহলে আমাদের কিন্তু মানে সাহায্যকারী ভার্বের কাজটা শেষ, সাবজেক্ট 1 নম্বরও শেষ, 2 নম্বরও শেষ। মূল ভার্ব কোনটা, প্লে, প্লে হচ্ছে মূল ভার্ব। এখানে কিন্তু দুটো ভার্ব আছে, এখানে কিন্তু মূল ভার্ব না, এখানে সাহায্যকারী ভার্ব। সুতরাং প্লেটা হচ্ছে মূল ভার্ব, সে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লেড, প্লেড সাধারণত বাই, এবং তারপরে কি বসে আই থাকলে মি, মি। আশা করি আমরা যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার এই 4টা জিনিস মনে রাখতে পারি, তাহলে আমরা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ অন্তত টেন্সের যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ যেগুলো আছে আমরা করতে পারবো। তা আমরা একটু দেখে নিই, এবং সেই সাথে আমাদের যে বলছিলাম নাউন বা প্রোনাউনের যে অবজেক্টিভ রূপ আছে সেটা আমরা একটু দেখি এবং মুখস্থ করে ফেলি, যে নাউন বা প্রোনাউনের যে অবজেক্টিভ রূপগুলো কি। আমি আমার সাথে আমি লিখি, আমার সাথে তোমরা মুখস্থ করে ফেলো, তাহলে এটার বাড়তি সময় দিতে হবে না। হ্যাঁ, আই, ফার্স্ট পারসন আই, আই এর অবজেক্টিভ রূপ হচ্ছে মি। উই, উই এর অবজেক্টিভ হচ্ছে আস। সেকেন্ড পারসন ইউ, ইউ হচ্ছে অবজেক্টিভ হচ্ছে ইউ, ইউই। থার্ড পারসন শি, শি এর অবজেক্টিভ হচ্ছে হার। মনে রাখতে হবে মেয়েরা হার পছন্দ করে, গলার হার পছন্দ করে না, মেয়েরা হার পছন্দ করে, হার। আর শি, শি হচ্ছে সরি হি, হি হচ্ছে হিম। দে, হচ্ছে দেয়ার, দেম সরি দে দেম, দে দেম। হ্যাঁ, এবার যদি কোনো নাম থাকে, যেটা আমরা নেম বলতেছি, নাম থাকলে আমরা নেমই করব। হ্যাঁ, আর যদি ইট থাকে তাহলে আমরা ইট, ইটি করব। হ্যাঁ, চারটা বলি যে আই, মি, উই, আজ, ইউ, ইউ, শি, হার, হি, হিম, দে, দেম, নেম, নেম, ইট, ইটস। হ্যাঁ, ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছো। তাহলে আজকের ক্লাসে আমরা যতটুকু শিখলাম আবার একটু জাস্ট আমাদের একটু মনে করাই দেয় যে আসলে ভয়েস কাকে বলে। বলছিলাম যে ভয়েস হচ্ছে কি বাহ্য ভার্বের প্রকাশভঙ্গির দিকে আমরা বলি ভয়েস। তারপর বলছিলাম যে ভয়েসের প্রকারভেদ, ওয়ের গঠন। তাহলে ভয়েস কিন্তু 2 প্রকার, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কি, যে ভয়েসের সাবজেক্ট সক্রিয় থাকে, অর্থাৎ ভার্বের সাথে সাবজেক্টকে দেখবে সাবজেক্ট কাজটা করতে পারে কিনা, যদি করতে পারে অ্যাক্টিভ ভয়েস। আর এখানে সাবজেক্টকে প্রাধান্য দেওয়া হয়। পক্ষান্তরে প্যাসিভ ভয়েস কি, প্যাসিভ ভয়েস আমরা দেখলাম যে যেখানে অবজেক্টকে প্রাধান্য দেওয়া হয় এবং সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে, অর্থাৎ সাবজেক্টকে দিয়ে কাজটা করানো হয়। এবং এদের গঠনের দিক দিয়ে আমরা বলছিলাম যে টেন্সের যে গঠনগুলো আছে সেগুলো সাধারণত অ্যাক্টিভের গঠন, একটা ইজি একটা বুদ্ধি। আর প্যাসিভের গঠন কি, সাবজেক্টের পরেই যখন বিভার্ব দেখবো এবং দেখবো ভার্বের দ্বারা ওই অবজেক্টের যে সাবজেক্টের কাজটা সম্পন্ন হয় কিনা, যদি না হয় তাহলে সেটা প্যাসিভ মোডে আছে। যেমন ধরুন বলছিলাম যে ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড, আসলে ইংলিশ কি কথা বলতে পারে না, ইংলিশ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, তারপর ছিল আমাদের যে ইম্পর্টেন্স অফ ভয়েস, ভয়েসের গুরুত্বকে আমরা দেখতে পেলাম। যদি আমরা ভয়েস না জানি তাহলে কিন্তু আমরা সেন্টেন্সের গঠনও বুঝবো না, বা সেই সাথে আমরা মিনিংটাই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। উদাহরণস্বরূপ বলছিলাম যে হি হ্যাজ পানিশড, এখানে যদি আমরা বলি যে তাকে শাস্তি দেওয়া হয়েছিল, এখানে কিন্তু যদি বলি হি হ্যাজ পানিশড তাহলে কিন্তু সে শাস্তি দিচ্ছে, হি হ্যাজ বিন পানিশড। তাহলে অবশ্যই আমাকে সেন্টেন্সের মিনিং সঠিকভাবে বুঝতে গেলে আমাদের কিন্তু ভয়েস অত্যাবশ্যকীয়। এরপর আমরা শিখছিলাম অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়মাবলী। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার যে 4টা নিয়ম আমরা মনে রাখবো, সেটা অবশ্যই প্র্যাকটিসের মাধ্যমে তোমরা আয়ত্ত করবে। এবং লাস্ট ওয়ান যেটা আমরা দেখলাম যে নাউন বা প্রোনাউনের যে অবজেক্টিভ রূপগুলো, সেটা আমরা মনে রাখবো। সো তাহলে আজ এ পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হবে পরের ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।